Hello fellow orchid lovers, welcome back to our channel Orchid Bangladesh. My name is Farooq. আমাদের চ্যানেলে স্বাগতম আপনাদেরকে নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদেরকে একটি স্পেশাল ভিডিও দেখাবো। আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, অনেক আপনারা জানতে চেয়েছিলেন আমার অর্কিডগুলো কিভাবে কেয়ার করি বা কিভাবে অর্কিডগুলো এত দেখতে ভালো হয়। আমরা আজকে আপনাদের সাথে আমার পার্সোনাল অর্কিড কেয়ার যে রুটিনটা আছে এটা শেয়ার করার চেষ্টা করব। আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, অর্কিডের কোনো স্পেসিফিক রুটিন কেয়ার নেই বা কোনো ধরা বাঁধা কেয়ার নেই বা এমন কোনো নিয়ম নেই যেটি ফলো করলে সাকসেস আসা যাবে। সাকসেস আসার জন্য পেশেন্ট এবং কনস্ট্যান্ট কেয়ার এবং লুক আফটার প্রয়োজন হয়। প্রথমেই আপনার জাতগুলো সম্বন্ধে জানতে হবে এবং বুঝতে হবে কোন জাতের কী ধরনের রিকোয়ারমেন্ট আছে। তো শুরু করছি আজকের পর্ব। প্রথমেই হচ্ছে আপনার জাত চেনা, 1 নাম্বার, মানে কোনটা কোন ধরনের জাত। যেমন আপনারা এই অর্কিডটি দেখতে পাচ্ছেন, এটি একটি ক্যাটলিয়া হাইব্রিড। এটির নাম আমরা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটার একরকম কেয়ার। এটি একটি সিম্পোডিয়াল অর্কিড এবং এটার প্রিসোডো বাল্ব আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ড্যান্ড্রিবিয়াম সিডলিং আছে। এটিও একটি সিম্পোডিয়াল অর্কিড এবং এর প্রিসোডো বাল্ব আছে। এটার কেয়ার ক্যাটলিয়ার থেকে একটু অন্যরকম। এইখানে যদি খেয়াল করে দেখেন, এখানে একটি ফ্যালানোসিস স্পিসিস অর্কিড আছে। এটি কিন্তু হাইব্রিড অর্কিড না, এটি স্পিসিস অর্কিড। এটি মানে একটি ডাইরেক্ট ন্যাচারাল জাত, এটিতে কোনো হাইব্রিডাইজেশন হয় নাই। আবার এই অর্কিডটির কেয়ার অন্যরকম। এটি আবার নর্মাল যে আপনার হাইব্রিড ফ্যালানোসিস আছে ওটার সঙ্গে কেয়ার করলে চলবে না, কিন্তু অনেকটা সিমিলার টাইপের কেয়ার। এই জন্য আপনার প্রথমে জানতে হবে আপনার কী ধরনের অর্কিড আছে। জেনে আপনার অর্কিডগুলোকে গ্রুপিং করে ফেলতে হবে। মানে চেষ্টা করবেন আপনার এক এক ধরনের অর্কিড একসাথে রাখার জন্য, তবে আপনার কেয়ার করতে একটু সুবিধা হবে। যদি গ্রুপ করা সম্ভব না হয়, চেষ্টা করবেন একই ধরনের মিডিয়াতে দেওয়ার জন্য, তবে আপনার জন্য কেয়ার করতে সুবিধা হবে। একই ধরনের মিডিয়া এবং পটে রাখার জন্য যদি আপনি গ্রুপ না করতে পারেন। আইডেন্টিফাই করার পর প্রতিটা অর্কিডের আলাদা যত্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে। ফ্যালানোসিসের যত্ন, ক্যাটলিয়ার যত্ন, ড্যান্ড্রোবিয়াম এবং অনসিডিয়াম সহ স্লিপার্স অর্কিড, আপনার সিম্বিডিয়াম, ডোভ অর্কিড, সব ধরনের মোটামুটি অ্যাভেলেবেল অর্কিডগুলোর কেয়ার আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে ওয়াটার স্কেজুলটা কীভাবে করবেন, মানে ওয়াটারিং স্কেজুলটা কীভাবে করবেন। কারণ হচ্ছে যেহেতু আপনার যদি একের অধিক জাত থাকে তবে অবশ্যই আপনার ওয়াটারিং স্কেজুলটা কাস্টমাইজ করতে হবে আপনার প্লান্টের নিড অনুযায়ী। যেমন ক্যাটলিয়া অর্কিডে পানি একটু কম লাগে ড্যান্ড্রোবিয়াম থেকে, আবার ড্যান্ড্রোবিয়াম থেকে পানি কম লাগে আপনার ফ্যালানোসিস অর্কিডে। আবার ফ্যালানোসিস অর্কিডের যেহেতু স্পিসিস এবং হাইব্রিড ভ্যারাইটি আছে, এগুলোর উপর বেস করে ওয়াটারিং রিকোয়ারমেন্ট ভ্যারি করতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন, যদি আপনি সম্ভব হয়, সব ধরনের অর্কিড সিমিলার মিডিয়াতে লাগানোর জন্য। কখনো আপনারা কয়লা অথবা আপনার ইটের খোয়া অথবা আপনার এগ্রিগেটেড ক্লে, যেটা বলে ক্লে বল, এই ধরনের মিডিয়াতে না দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই ধরনের মিডিয়াতে লাগালে যেটা হবে, আপনার হয়তো ফ্যালানোসিস দিলেন, ফ্যালানোসিসটা খুব ফাস্ট শুকিয়ে গেল। কারণ ফ্যালানোসিস ফাস্ট শুকালে সমস্যা নেই, কিন্তু যদি আপনার কন্টিনিউ ফ্যালানোসিস ফাস্ট শুকিয়ে যায়, ফ্যালানোসিসে কিন্তু গ্রোথ নষ্ট হয়ে যাবে। এই ধরনের অর্কিড যেটি হবে, এই ধরনের অর্কিডের গ্রোথ আস্তে আস্তে স্টান হয়ে যাবে এবং পাতা ছোট হওয়া শুরু করবে। আপনার মিডিয়া নিয়ে আমাদের একটি পর্ব আছে, আমরা এখানে স্ক্রিনে দিয়ে দিব এবং চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য, আপনারা যেন দেখে বুঝে নিতে পারেন মিডিয়াটা কীভাবে করতে হয়। কারণ ভালো মিডিয়া উপরেই হবে আপনার অর্কিডের গ্রোয়িং সাকসেস নির্ভর করবে। 4 নম্বর হচ্ছে লাইট রিকোয়ারমেন্ট। আপনার আলোর কতটুকু প্রয়োজন হবে। অর্কিডের জন্য এক এক অর্কিডে এক এক ধরনের লাইট প্রয়োজন হয়। যেমন এই ক্যাটলিয়া অর্কিড আছে, ক্যাটলিয়া অর্কিড আপনার সবচেয়ে বেশি লাইটের প্রয়োজন হয়। এটি অনেক ক্যাটলিয়া স্পেসিস আছে যেটি আপনার ডাইরেক্ট সানলাইটেও কিছুক্ষণ রাখা যায়, সমস্যা হয় না। তারপরে মিডিয়াম লাইট রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় ড্যান্ড্রোবিয়াম অর্কিডে। এটি আপনার ক্যাটলিয়া এবং ফ্যালানোসিসের মাঝামাঝি লাইট রিকোয়ারমেন্ট এটিতে লাগে। এটিতে সামান্য আলো, মানে ফিল্টার্ড আলো দিতে পারবেন অনেক বেশি, কিন্তু ক্যাটলিয়ার সমান না। আবার একদম ছায়াতে এটি হবে না, এটির গ্রোথ নষ্ট হয়ে যাবে, পাতা হলুদ হয়ে পড়ে যাবে এবং একসময় প্লান্টটি পুরো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্যালানোসিস অর্কিড আপনার কখনো ডাইরেক্ট লাইটে রাখতে পারবেন না। আর্লি মর্নিংয়ের আলোতে রাখা যাবে, লেট ইভিনিংয়ের আলোতে, ডাইরেক্ট আলোতে রাখা যাবে, কিন্তু দুপুরের ডাইরেক্ট রোদে এটি কখনোই রাখা যাবে না। এটির পাতা পুড়ে নষ্ট হয়ে যাবে এবং প্লান্টটি একদম
নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে বেশি আলোতে এর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং পোকামাকড় আক্রমণের সম্ভাবনা থেকে যায়। সো বুঝতে পারছেন, লাইট রিকোয়ারমেন্টের হিসাবে ধরলে এটি প্রথম, এটি দ্বিতীয় এবং তৃতীয়। 5 নম্বর হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি। টেম্পারেচার এবং হিউমিডিটির দিক থেকেও এই অর্কিডগুলো কিন্তু আলাদা। যেমন এটা অনেক বেশি টেম্পারেচার নিতে পারে, এটা নিতে পারে কম, ক্যাটলিয়ার থেকে কম, কিন্তু এটা আরও কম। এই অর্কিডের ফুল ফোটার জন্য আপনার একটু ঠান্ডা এনভায়রনমেন্ট দরকার হয়। ক্যাটলিয়া ঠান্ডা গরম সব ধরনের সিজনেই ফুল ফুটে। এই ধরনের অর্কিডও সব ধরনের সিজনে ফুল ফুটে থাকে, কারণ যেহেতু হাইব্রিড। কিন্তু আপনার যেগুলো স্পেসিস অর্কিড, সেগুলোর জন্য আপনার স্পেসিফিক টেম্পারেচার ছাড়া গ্রো করা খুবই কঠিন হয়ে যায়। যেমন জুয়েল অর্কিড, অথবা আপনার কিছু আপনার ব্রাসাভোলা এবং কিছু আপনার অনসিডিয়াম আপনার ঠান্ডাতে হয়, কিছু অনসিডিয়াম আবার গরমে হয়। এই জন্য আপনার জানতে হবে কোন অর্কিডটি কোন ধরনের এনভায়রনমেন্টে হয়। এই ধরনের কাজের জন্য অবশ্যই আপনাকে হেল্প করবে একটি ভালো হাইগ্রোমিটার এবং টেম্পারেচার মিটার। আপনারা চেষ্টা করবেন সবচেয়ে বেস্ট মিটার কেনার জন্য। যদি আপনার সেন্সর ভালো না হয়, আপনাকে ভুল রিডিং দিবে, এবং আপনার গ্রোয়িং এরিয়া এবং আপনার বাসার ভিতরে দুটো মিটার রাখার চেষ্টা করবেন, মাঝে মাঝে কম্পেয়ার করার জন্য আপনার রিডিং ঠিক আছে কিনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার টেম্পারেচার 27.8 এবং হিউমিডিটি 75%। এটি হচ্ছে আপনার অর্কিড গ্রো করার জন্য আইডিয়াল হিউমিডিটি এবং টেম্পারেচার। এই টেম্পারেচার এবং হিউমিডিটিতে আপনার অর্কিডের জন্য সবচেয়ে কম যত্নের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে যেহেতু অনেক বেশি হিট পড়ে এবং হিউমিডিটি অনেক কমে যায়, যেমন গরমের সিজনে লাস্ট ইয়ার কিন্তু 35 থেকে 40 ডিগ্রির মধ্যে টেম্পারেচার ঢাকা উঠেছিল এবং হিউমিডিটি 20%, 30% হয়ে গিয়েছিল। এইটি আপনার প্লান্টের জন্য খুবই ক্ষতিকর। এই ধরনের এনভায়রনমেন্টে কি করতে হবে এই বিষয়টি আমরা নেক্সট একটি পর্ব বানানোর চেষ্টা করব। 6 নম্বর হচ্ছে রেগুলার ইন্সপেকশন। রেগুলার ইন্সপেকশন জরুরিটা হচ্ছে এই কারণে, আপনার অর্কিডে যদি কোনো সমস্যা হওয়া শুরু করে, মানে আপনার কোনো কারণে ডাইব্যাক হওয়া শুরু করে, পাতা হলুদ হয়ে যেতে থাকে, কোনো কারণে শিকড় নষ্ট হওয়া শুরু করে, বা কোনো ধরনের পোকার আক্রমণ হয়, আপনি যদি রেগুলার খেয়াল করেন তবে অবশ্যই আপনি এটি খুব বিপদ হওয়ার আগে আপনি ধরতে পারবেন, বা আপনার প্লান্টটি একদম নষ্ট হয়ে যাওয়ার আগে ধরতে পারবেন। এই ক্ষেত্রে আপনার প্লান্টটিকে রেস্কিউ করার একটি সম্ভাবনা থেকে যায়। কিন্তু আপনি যদি প্লান্ট ঠিক মতো না দেখেন এবং অনেকদিন পর পর লুক আফটার করেন, ওই ক্ষেত্রে বড় বিপদ হয়ে গেলে আপনি টের পাবেন না এবং প্লান্টটি পুরোই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য চেষ্টা করবেন রেগুলার আপনার পটিং মিডিয়া এবং প্লান্টের চারপাশ এবং আপনার কলিগুলো ভালো মতো খেয়াল করা, কোনো ধরনের মিলিবাগ গ্রো করছে কিনা, বা বেশি সানবার্ন হচ্ছে কিনা, বা কোনো ধরনের ভাইরাস অথবা কোনো ধরনের শোষণকারী পোকা অথবা অন্য কিছু জন্মাচ্ছে কিনা। পোকামাকড়, সানবার্ন নিয়ে আমাদের পর্ব আছে, দেখে নেবেন। আমরা চেষ্টা করবো উপরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আর এই ধরনের যে অর্কিডগুলো আছে, ফেলানোসিস অর্কিড, এগুলোতে আরও বেশি কেয়ার প্রয়োজন হয় এবং লুক আফটার প্রয়োজন হয়। কারণ হচ্ছে এই ধরনের অর্কিডের দুই পাতার মাঝখানে পানি জমে গেলে গ্রাউন্ড রট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য প্লাস যদি আপনি বেশি দিন পানি না দিয়ে ড্রাই রাখেন তবেও প্লান্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই ধরনের অর্কিডে আরও বেশি লুক আফটার প্রয়োজন হয়। 7 নম্বর হচ্ছে ফার্টিলাইজার দেওয়া। অর্কিডে আপনি একটা রেগুলার ফার্টিলাইজার রুটিন মেনটেন করে ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করবেন। ফার্টিলাইজার কীভাবে দিতে হয় আর কী ধরনের ফার্টিলাইজার ব্যবহার করবেন, এই ধরনের পর্ব আমাদের ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্লিজ দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবং অর্কিডে অবশ্যই অর্কিড ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করবেন। অসমোকোড বা অন্য ধরনের রেগুলার ফার্টিলাইজার দিলে হয়তো আপনার তেমন পারফরমেন্স ভালো আসবে না। 8 নম্বর হচ্ছে এয়ার সার্কুলেশন। আপনার অর্কিড গ্রো করার জন্য এনাফ এয়ার সার্কুলেশনের প্রয়োজন হয়। অর্কিড যদি এমন জায়গায় থাকে যেখানে এয়ার সার্কুলেশন নেই, গুমোট এরিয়া, তবে মাঝে মাঝে ফ্যান দিয়ে এয়ার সার্কুলেশন দেওয়ার চেষ্টা করবেন। এয়ার সার্কুলেশন ভালো হলে অর্কিডের গ্রোথ অনেক ভালো হয়, কিন্তু বদ্ধ জায়গায় অর্কিডের গ্রোথ ভালো হবে না এবং একসময় অর্কিড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি হয়তো প্রথম দিনই হবে না, আপনার হয়তো হতে 1 বছর সময় লাগবে। এই জন্য আপনি হয়তো রাখলেন, মনে করলেন কিছু হচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু আপনার গ্রোথ ভালো হবে না এবং একসময় দেখবেন প্লান্টটি নষ্ট হওয়া শুরু করেছে। শেড ক্লথ, অবশ্যই অর্কিডের শেড ক্লথ ব্যবহার করবেন যদি ডাইরেক্ট রৌদ্র এসে থাকে। যদি শেড ক্লথ ব্যবহার করা সম্ভব না হয়, রৌদ্র থেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। এই গাইডটা আমার পার্সোনাল গাইড, যেটি আমি ফলো করে থাকি, আমার পার্সোনাল অপিনিয়ন। অনেকের সঙ্গে এটি নাও মিলতে পারে, অনেকের এটি ভালো নাও লাগতে পারে। সো আপনি যদি ভালো না লাগে আপনার এটি ফলো করবেন না, অথবা আপনি মনে করবেন না যে আমারটা ফলো করে আপনার অর্কিডে ক্ষতি হতে পারে, তবে অবশ্যই ফলো করার কোনো দরকার নেই। আপনি যদি মনে করেন আপনার অর্কিড ইটের খোয়া অথবা কয়লাতে ভালো করছে,
আপনি সেটি করতে পারেন। এবং আপনার যদি ইউরিয়াতে আপনার অর্কিড ভালো হয় অবশ্যই আপনি এটি গ্রো করবেন। এটি পুরোটাই আপনার ইচ্ছা। তবে আমি এটি ফলো করে অনেক ভালো সাকসেস পেয়েছি। বাংলাদেশে যদিও অর্কিড গ্রো করা হতো মাত্র 2টো কোকো হাস্কের কয়েলের ভিতরে, কিন্তু আমি প্রথম এভাবে কেটে টুকরো টুকরো করে শুরু করি অনেক বছর আগে, প্রায় 10-15 বছর আগে। তো তখন অনেকে এটি নিয়ে হাসাহাসি করলো যে এইভাবে হবে না, এই সেই, যে ওইটা ভালো হয়, শিকড় নড়ে যাবে অনেক কিছু, কিন্তু এটাতে আমার ফলাফল অনেক বেটার। এখন দেখলাম অনেকে এইভাবে কেটে বিক্রিও শুরু করেছে অনলাইনে। কিছু কিছু টিপস গ্রোয়িং এরিয়া আপনার হিউমিডিটি, আপনার টেম্পারেচার অনুযায়ী অ্যাডজাস্ট করতে হতে পারে। কারণ হচ্ছে পুরোটাই যে আমার গ্রোয়িং এরিয়ার সাথে মিলবে এটি ঠিক নাই, কারণ আমার গ্রোয়িং এরিয়াটা একটা হট ক্লাইমেটের ভিতর, আপনারটা হয়তো নর্দার্ন হেমস্ফিয়ারে হতে পারে বা অন্য ধরনের জায়গায় হতে পারে, যেখানের জন্য আপনার অ্যাডজাস্টিংয়ের প্রয়োজন হবে। ওই অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানাবেন। অধিকাংশ ভিডিও ভিউয়ার সাজেস্টেড। আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে তবে অবশ্যই আমাদের ইউটিউব পেজে অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।